কিছুদিন আগে একটা জরিপ করে তিনি জনগণকে এক ধরনের ধোঁকা দিতে চেয়েছিলেন। বাংলাদেশের জনগণের 70%-এর বেশি নাকি পিআর পদ্ধতিতে ভোট চায়। সেই জরিপের পরেই এটা প্রমাণিত হয়েছিল যে তিনি এক বা একাধিক রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন। এজেন্ডা তারা বাস্তবায়ন করেন, তারা বিভিন্নভাবে নিজেদের এনজিওকে কাজে লাগিয়ে, প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করেন এবং সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন হয় যে বিনিময় প্রথায়, সেটা একেবারে মানে না জানার কিংবা না বোঝার কিছু থাকে না। এবার হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলছেন কেন? তত্ত্বাবধায়ক সরকার না হলে নিরপেক্ষ নির্বাচন হবে না, এই কথা বলছেন কেন? যখন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে এগোচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। বলছি বদিউল আলম মজুমদারের কথা। সুজনের সম্পাদক তিনি এবং বর্তমান সরকারের খুবই ঘনিষ্ঠজন, বর্তমান সরকারের ঐক্যমত্য কমিশনের একজন মানে ক্ষমতাবান ব্যক্তি ছিলেন এবং তিনি নির্বাচন সংস্কার কমিশনেরও প্রধান ছিলেন। এই সংস্কার করে কোন জায়গায় গিয়েছে সব কিছু, সেটা তো আমরা বুঝতেই পারছি যে সংস্কার কমিশনের, ঐক্যমত্য কমিশনের মানে দেশের প্রায় 32-33টি নিবন্ধিত দলকে বাইরে রেখে যে ঐক্যমতের চেষ্টা, সেই চেষ্টাটা তারা সবাই মিলে কি করেছেন, কিভাবে করেছেন, সেগুলো বোঝা যায় যখন তার প্রতিষ্ঠান থেকে জরিপ করে বলা হয় দেশের 70% মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়, অথচ দেশের 95% মানুষেরও বেশি পিআর পদ্ধতি কি সেটাই বোঝে না। সেখানে তিনি জরিপ দিয়ে বলেন যে পিআর পদ্ধতিতে ভোট চায় 70% মানুষ এবং তার ওই জরিপকে কাজে লাগিয়ে একাধিক রাজনৈতিক দল নিজেদের আখের গোছানোরও চেষ্টা করেছে, সেগুলো আমরা দেখেছি। এবার হঠাৎ করে তার কি একটু মানে কি বলবো যে একটু মতিভ্রম হলো কি না যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাহলে কি তিনি হঠাৎ করে প্রফেসর ইউনূস সরকারের উপরে আস্থা হারিয়ে ফেললেন? আমরা তো আস্থা হারাতে চাই না। আমরা তো মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই একটা সুষ্ঠু, ঐতিহাসিক এবং পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন হবে। কি বলছেন বদিউল আলম মজুমদার? চলুন একটু জেনে দেখি, বুঝে দেখি তিনি আসলে কি বলতে চাইলেন, ভুল করে বললেন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বদিউল আলম মজুমদারের কথা। সুজনের সম্পাদক, খুবই পরিচিত মুখ, দীর্ঘদিন থেকে নির্বাচন নিয়ে কাজ করেন। নির্বাচন আসলেই নানা ধরনের সবক তার মুখ থেকে আমরা শুনি। এবারও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ছিলেন। কি সংস্কার করেছেন সেগুলো তো বোঝাই যায়। এমন সংস্কার করেছেন যে নির্বাচনে না ভোটের অপশন তারা রেখেছেন সেই জায়গায়, যে জায়গায় একমাত্র প্রার্থী হবে, অর্থাৎ একজন প্রার্থী যদি কোনো আসনে হয় তাহলে সেখানে না ভোটের অপশন থাকবে, অন্য কোথাও না ভোটের অপশন থাকবে না। অর্থাৎ আমার এলাকায় যদি 5 জন প্রার্থী দাঁড়ায়, সেখানে আমার না ভোটের কোনো অপশন থাকবে না। কি মেটিকুলাস সংস্কার! এই সংস্কারের জন্যই তো জাতি তাদের দায়িত্ব দিয়েছিল। এবার তিনি বললেন, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। ইত্তেফাকের শিরোনামে বলা হচ্ছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বদিউল আলম মজুমদার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কেন লাগবে? অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনিও পালন করলেন, তাহলে প্রফেসর ইউনূস সরকারের উপরে কি আপনি আস্থা রাখতে পারছেন না? হঠাৎ করে এই কথা বললেন কেন? নাকি বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় হওয়া যে বাক্য, সেটা হচ্ছে আমার স্লিপ অফ টাং হয়েছে, সেটা বলবেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি সেটা বলবেন যে আমার স্লিপ অফ টাং হয়েছে? কারণ এই ইদানিং স্লিপ অফ টাং হয়েছে এটা বললে ধর্ম অবমাননার অভিযোগ থেকেও মুক্ত হওয়া যায়। বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচনী ট্র্যাকে উঠে গেলেও নির্বাচন নিয়ে শঙ্কা আছে, এমন মন্তব্য তার। নির্বাচন নিয়ে শঙ্কা আছে তার, মানে তাহলে কি হলো, কি সংস্কার হলো, কি ব্যাপারগুলো হলো? আবার সংস্কার যেগুলো হলো, আপনারা সংস্কার করলেন, ঠিক আছে, সংস্কারে দেখা গেল যে অন্তত 5% নারী সদস্য দিতে হবে নির্বাচনে, এই সংস্কার করলেন, যেটা গণভোটে পাশ হবে। সংস্কার মানে সবাই ঐক্যমত্য হয়েছে, তার সবাইকে তো একমত করেছেন যে 5% নারী কোটা থাকতে হবে, নারী সদস্যকে মনোনয়ন দিতে হবে। তো
তো 5% নারী মনোনয়ন যারা দেননি তাদের বিরুদ্ধে আপনি কি কথা বলেছেন কিংবা কি ব্যবস্থা নিয়েছেন, কিংবা 0% নারী যারা রেখেছে, একজন নারীকেও যারা মনোনয়ন দেয়নি এবং ধর্মের দোহাই দিয়ে যারা নারীদেরকে ঘরের মধ্যে রাখতে চায় তাদের জন্য আপনার বয়ান কি? এখনকার মানে অন্তত 33টি দল নারীদের একজনকেও মনোনয়ন দেয়নি, তাদের জন্য আপনার বয়ান কি, ফতুয়া কি? তাহলে সংস্কার করে লাভ হলো কি? বলতে পারেন যে জুলাই সনদ পাশ হবে, গণভোট হবে, সংবিধানে আসবে, তারপরে এগুলো আসবে। তো তারপরে আসবে তো আইনিভাবে, কিন্তু আপনি তো আপনার মোরাল জায়গা কোথায়? আপনি তো এগুলোতে একমত হয়েছেন, হ্যাঁ বলেছেন। হ্যাঁ বলেছেন মানে হচ্ছে যে আপনি মেন্টালি এখন থেকে প্রস্তুত সেটা মানার জন্য। হ্যাঁ বলার পরে প্রথম ভোটেই আপনি মানলেন না, এই সংস্কার করে আপনি কি করলেন? শুধু চা পান, কোটি কোটি টাকা খরচ করলেন। তিনি বলছেন যে বরিশালের সুজন আয়োজিত এক বিভাগীয়, ওই সুজন মানে ওই ব্যাপার, বদিউল আজম মজুমদার বলেন নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠে গেছে, যদিও নির্বাচন নিয়ে শঙ্কা আছে, এটাকে ট্র্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ এবং তার মনোনীত প্রার্থীরা। আবার ওই রাজনীতিবিদদের দায়, রাজনীতিবিদদের দোষ দিলেন। একজন উপদেষ্টা বলেছিলেন যে 54 বছরের রাজনীতিবিদরা যদি কিছু করতে পারতো তাহলে তো আমাদের আসতে হতো না। মানে তারা এসেছেন, 54 বছরে রাজনীতিবিদরা বাংলাদেশের জন্য নাকি কিছুই করেনি। বাংলাদেশ যে 71 সালে স্বাধীনের পরে আজকে এই অবস্থায় এসেছে, উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, বাংলাদেশের অবকাঠামোতে বিস্ময়কর পরিবর্তন হয়েছে, এটা নাকি ওই সুশীল সমাজ করেছে, এটা নাকি বিভিন্ন এনজিওর কর্ণধাররা করেছেন, এটা রাজনৈতিক ব্যক্তিরা কিংবা রাজনৈতিক সরকার করেনি। এরকম কথাও আমরা এই এনজিও মালিকদের যে উপদেষ্টা, মানে মালিকরা যারা উপদেষ্টা, তাদের একজনের মুখ থেকে শুনেছিলাম। বদিউল আলম মজুমদার আরও বলেন রাজনীতিবিদরা উত্তেজনা কমালে, সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই যে নিরপেক্ষ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাহলে কি আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না? মানে আপনি আগেই বলে দিচ্ছেন আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। আর নিরপেক্ষতার বাণী যখন আপনি শোনাচ্ছেন, নিরপেক্ষতার ফতোয়া যখন আপনি দিচ্ছেন, তখন আপনার প্রতিষ্ঠান সুজন থেকে যে জরিপ আপনি করলেন যে 70% মানুষ এদেশের পিআর পদ্ধতিতে ভোট চায়, সেটা কি নিরপেক্ষ ছিল? সেটা কি অনেস্ট ছিল? বাংলাদেশের 70% মানুষ পিআর পদ্ধতিতে ভোট চাও তো অনেক দূরের কথা, বাংলাদেশের 10% মানুষই কি পিআর পদ্ধতি কি সেটা বোঝে? বাংলাদেশের 10% মানুষ তো গণভোট কি সেটাই বোঝে না। বাংলাদেশের 5%-এর নিচে মানুষ গণভোটে যে আপনি ব্যালট দিবেন, সেই ব্যালটের 4টা পয়েন্ট পড়ে হ্যাঁ ভোট দিব না না ভোট দিব এটা বোঝার ক্ষমতা নেই বাংলাদেশের 5% মানুষের। আপনি বলতে পারেন বাংলাদেশে তো 60%, 70% মানুষ শিক্ষিত। হ্যাঁ শিক্ষিত, শিক্ষিত যে নাম সই করতে পারা এই হিসাবে শিক্ষিত, কিন্তু বাংলাদেশে 5%-এর বেশি মানুষ আপনি খুঁজে পাবেন যারা বুদ্ধিমান, যারা যাদের হাতে ওই ব্যালটটা দিলে 4টা যে পয়েন্ট লেখা থাকবে সেই 4টা পয়েন্ট পড়ে কনফিউজড না হয়ে 4টা পয়েন্টেরই একটা উত্তর হ্যাঁ অথবা না এটা দিতে পারবে? আপনি নিজেও কি 4টা পয়েন্ট, আপনাকে যখন 4টা কথা বলা হবে, 4টা কথাই বলতে হবে যে একই উত্তর দিতে হবে, কোনোটাতে হ্যাঁ কোনোটাতে না এটা দেওয়া যাবে না, 4টারই হয় হ্যাঁ দিতে হবে, তা নাহলে 4টারই না দিতে হবে। মানে সাংবাদিক মাসুদ কামাল আজকে একটা টক শোতে একটা উদাহরণ দিয়েছেন যে আপনি আমাকে একটা খাবারের টেবিলে অনেকগুলো খাবার দিয়েছেন, ভাত দিয়েছেন, বিরিয়ানি দিয়েছেন, রুটি দিয়েছেন, ফিরনি দিয়েছেন, পায়েস দিয়েছেন, মিষ্টি দিয়েছেন, রোস্ট দিয়েছেন, খাসির রেজালা দিয়েছেন, সাথে মদও দিয়েছেন। এখন সবগুলো দিয়ে মানে আপনি বলছেন হয় সবগুলো খাবেন অথবা একটাও খাবেন না, অথচ ওখানে আমার খাসির রেজালাটা খুবই পছন্দের, আমি খাসির রেজালা খেতে পারবো না যদি আমি মদটা না খাই। সবগুলো খেতে হবে অথবা একটাও খাবেন না, এটা কি কখনো হতে পারে? এই সংস্কার আপনারা করলেন এবং এই সংস্কার করে আপনারা আজকে ক্রেডিট নিতে চাচ্ছেন এবং এখন এসে বলছেন কি তত্ত্বাবধায়ক সরকার না হলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। তাহলে কি প্রফেসর ইউনূস সরকার ব্যর্থ?
এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এবং সুপ্রিম কোর্টের রেফারেন্সের মাধ্যমে এই সরকার বিশেষভাবে দায়িত্ব পালন করছে। তত্ত্বাবধায়ক সরকার যেটা সংবিধানে ফিরে এসেছে উচ্চ আদালতের রায়ে, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তো আপনারা এবার যেতে চাইছেনই না। পরবর্তীতে চতুর্দশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আসবে, সেই সিদ্ধান্ত নিয়ে এসেছেন কোর্ট থেকে। তাহলে কি বোঝাতে চাচ্ছেন আপনারা আর কি বলতে চাচ্ছেন? তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যদি নিরপেক্ষ নির্বাচন সম্ভব না হয়, তাহলে কি আমরা যারা সাধারণ জনগণ আগামী নির্বাচনে ধোঁকা খেতে চলেছি? আপনারা কি ধোঁকা দেওয়ার প্ল্যান করছেন? কিংবা এই যে বক্তব্যটা বললেন, এই বক্তব্যটার পরে এই বক্তব্যটা কি আপনি ভুলে বলেছেন, নাকি এই বক্তব্যটা নিয়ে যখন সমালোচনা হবে তখন আপনি বলবেন আমার স্লিপ অফ টাং হয়েছে? আমি আসলে ওটা বোঝাতে চাইনি। ওই যে মানে হবিগঞ্জের সেই বৈষম্য বিরোধী নেতার মতো তিনি বলছেন আমি এসআইকে পুড়িয়ে দিয়েছি, আমি থানা পুড়িয়ে দিয়েছি, আর তার উকিল বলছেন তিনি বলতে চেয়েছেন যে এসআইকে যারা পুড়িয়ে দিয়েছে, থানা যারা পুড়িয়ে দিয়েছে, তাদেরকে আমি ঠেকাতে গিয়েছি। মানে আপনি পরবর্তীতে যুক্তি হিসেবে এটা বলবেন যে আমি আসলে অন্তর্বর্তীকালীন সরকার এটা বোঝাতে চাইনি, এটার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি, মানে তত্ত্বাবধায়ক সরকার এটা বলতে চাইনি, এটার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি প্রফেসর ইউনূসের এই সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। মানে একটা ঘটিবুঝ দিয়ে দিবেন, আমরা ঘটিবুঝ মেনে নেব। যেমন আপনি ঘটিবুঝ দিয়েছিলেন এদেশে 70% মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়, অথচ আপনার মতো সুশীল সমাজ ছাড়া পিআর পদ্ধতি কি সেটাই ঠিকভাবে বোঝে না মানুষ। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।